আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গুরুকুল একাডেমিকের পক্ষ থেকে আমি সকলকেই স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আজকের ক্লাস হচ্ছে বাজার চ্যাপ্টারের 28 নম্বর ক্লাস। ওকে, 28। আর আজকে হচ্ছে আমরা তুলনামূলক এখন তো আপনারা সকলেই জানেন যে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি। তো আজকেও আমরা হচ্ছে এই ধরনেরই একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে, আচ্ছা, তো আজকের বোর্ড কোয়েশ্চেন যেটি রয়েছে সেটি আমরা একটু বলে নেই। তো হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। আমি হচ্ছে সচরাচর ক্লাসে যেরকম হয় যে আপনাদের জ্ঞানমূলক এবং অনুধাবন কোয়েশ্চেনগুলো আমি চেষ্টা করব একটু ধারণা দিতে। ওকে, সো আজকে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, ঠিক আছে? বাজার চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই। তো এখন এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। ওকে, ফাইন। তো আমাদের প্রশ্নটা হচ্ছে অর্থনীতিতে বাজার কাকে বলে। আচ্ছা, তুলনামূলক সহজ একটা কোয়েশ্চেন। তো সিম্পল ভাবে আপনি এটা কিভাবে লিখবেন এটা একটু বুঝে নেন। তো ক আর খ কিভাবে লিখবেন জাস্ট এটা আমি বলে দিব। হ্যাঁ, আর ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো আছে সেগুলো আমি অবশ্যই নর্মালভাবে তো সলভ করিয়ে দিব। আচ্ছা, তো এটা বাজারটা কিভাবে গুছিয়ে লিখবেন, আপনাদের বইয়ে আপনাদের অনেক ধরনের সংজ্ঞা কিন্তু আছে বাজারের। তো যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? আর অর্থনীতিবিদগণ এক একজন এক এক ধরনের সংজ্ঞা কিন্তু দিয়েছেন। আর সিম্পলভাবে আপনি বাজারকে এইভাবে বলতে পারেন যে অর্থনীতিতে বাজার বলতে এমন কোনো স্থান বোঝায় যেখানে কি হবে, অবশ্যই ক্রেতা বিক্রেতার উপস্থিতি এবং হচ্ছে দর কষাকষির মাধ্যমে যেখানে কি হবে, দাম নির্ধারণ হবে। ঠিক আছে, সাধারণ অর্থে আমরা অর্থনীতিতে সেটাকে মূলত বাজার বলি। ঠিক আছে, আচ্ছা। আর বর্তমানে যদি এই বাজারের কথা যদি বলি, স্থানটা এখানে খুবই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু না। ঠিক আছে, কারণ আমরা অনেক সময় কি অনলাইন মার্কেটও কিন্তু আমরা এখন বর্তমানে বাজার করে থাকি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা ভালোভাবে স্থানের কথাটা না লিখলেও অবশ্যই দর কষাকষি এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি এটা ভালো করে লিখবেন। ঠিক আছে, ওকে। সো মূলত সেটা কি বাজার বলা হচ্ছে, তো এটা একটু গুছিয়ে লিখলেই হয়ে যাবে। তো অর্থাৎ দর কষাকষি এবং ক্রেতা বিক্রেতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় যেখানে, সেটাকে মূলত হচ্ছে কি বাজার বলা হয়, বা বাজারের ধারণা মূলত সেটাকে বলে। আচ্ছা, তো আশা করি এই ক নাম্বার নিয়ে তেমন একটা সমস্যা হবে না। তো ক নাম্বার ইজিলি হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন। আর খ নাম্বারটায় আসেন, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দেখি খ নাম্বারে বলতেছে কি, খ নাম্বার সলভে আসি। আচ্ছা, খ নাম্বারে বলতেছে যে সব বাজারে কি এ আর গ্রেটার দেন এম আর হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, এটা কিন্তু অনেক সময় আসে এক্সামে। ঠিক আছে, আচ্ছা, তো সব বাজারে কি এ আর গ্রেটার দেন এম আর হয়। আচ্ছা, আমি হচ্ছে গত ক্লাসগুলোতে হচ্ছে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এ আর গ্রেটার দেন এম আর শুধুমাত্র একটা বাজারই হবে, সেটা হচ্ছে একচেটিয়া বাজার। ঠিক আছে, এই যে দেখেন এই উপরের যে চিত্রটা আছে, উপরের চিত্রটা হচ্ছে কি একচেটিয়া বাজার। কেন একচেটিয়া বাজার? কারণ এই একচেটিয়া বাজারে এ আর রেখা এম আর রেখার থেকে বেশি থাকে। কারণ আমরা হচ্ছে কি ইকোনমিক্সের নর্মাল বিষয়ে আমরা জানি যে ছোট সংখ্যা নিচে থাকে আর বড় সংখ্যা আস্তে আস্তে কি হয়, উপরের দিকে উঠে, তাই না, লম্ব অক্ষের দিকে। আচ্ছা, এখন এ আর উপরে আছে নাকি এম আর উপরে আছে? অবশ্যই এ আরটা উপরে আছে। অতএব আমরা এভাবে লিখতে পারি যে এ আর গ্রেটার দেন এম আর। বুঝা গেছে? ওকে, অর্থাৎ এ আর এম আর এর থেকে কি হবে, বড় হবে। এটা শুধুমাত্র কোথায় হবে, এই যে এই বাজারটায় হবে, অর্থাৎ একচেটিয়া বাজারে হবে। ঠিক আছে, কেন একচেটিয়া বাজারে এ আর গ্রেটার দেন এম আর হয় আমি আমার গত ক্লাসগুলোতে হচ্ছে আলোচনা করেছি অনেক বিস্তারিতভাবে। ওকে, ভিডিওগুলোতে। তো অবশ্যই হচ্ছে যারা মিস করেছেন তারা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আশা করি মোটামুটি এখন ধারণা হয়ে গেছে। তো একচেটিয়া বাজারে এ আর গ্রেটার দেন এম আর হয়। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কিন্তু আর কোনো বাজারে কিন্তু দেখা যায় না এটা। ওকে, তো আশা করি খ নাম্বারটা এভাবে আপনারা একটু বুঝিয়ে লিখলে হয়ে যাবে। আর একচেটিয়া বাজারটা কি, এটা তো সিম্পল ভাবে আমরা জানি সবাই, যেখানে হচ্ছে কি একজন বিক্রেতা থাকবে আর অসংখ্য আপনার ক্রেতা থাকবে, সেই বাজারটা কি বলা হচ্ছে একচেটিয়া বাজার। তো এরকম সংজ্ঞা জাস্ট একটা লিখবেন, আর কয়েকটা বিষয়ে জাস্ট বিস্তারিত ধারণা দিলেই আপনার খ এর অ্যান্সারও হয়ে যাবে। ঠিক আছে, তো ক খ দুইটাই আশা করি আমরা পারবো।
ওকে ফাইন। এরপর হচ্ছে আমি গ নাম্বারে যাচ্ছি। ওকে, গ নাম্বারটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, গ নাম্বারে এই চিত্র থেকে আমাদের মুনাফা বের করতে বলছে এই বাজারটাকে। আর একটু আগে তো আমি বললাম এই বাজারটা হচ্ছে কি একচেটিয়া বাজার, রাইট? এখন একচেটিয়া বাজারের যদি আমাদের মুনাফাটা বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সিম্পল যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয়ের যে সূত্র আছে সেটা দিয়েই আমরা ব্যবহার করব, ঠিক আছে? এখন যদি দেখি আমাদের আয় থেকে ব্যয়টা হচ্ছে বেশি, তার মানে বুঝতে পারবো কি আমরা ক্ষতি হয়েছে। আর যদি ব্যয়ের থেকে যদি আয় অতিরিক্ত থাকে তাহলে আমরা জানি কি অবশ্যই মুনাফা হবে, তাই না? আচ্ছা, তো আমরা হচ্ছে মুনাফাটা বের করি, দেখি। আচ্ছা, তো এখন অলরেডি আমাদের দেওয়াই রয়েছে, লম্ব অক্ষে আমাদের আছে দাম, আয়, ব্যয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, বা সিম্পল ভাবে এখানে আবার আরপিসি দ্বারাও প্রকাশ করা হয়। আর উৎপাদন আমরা তো জানি কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউতে কোয়ান্টিটি। তো উৎপাদন থাকবে সবসময় ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় সবগুলো থাকবে লম্ব অক্ষে। ওকে, আচ্ছা, এখানে বলা হইতেছে যে উদ্দীপকের চিত্র হতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। ওকে ফাইন। তো এখন আমরা সবার ফার্স্টে মোট আয়টা নির্ণয় করি। এখন মোট আয়ের সূত্রটা কি? মোট আয়ের সূত্র হচ্ছে মূল যেই দামটা আছে, অর্থাৎ দাম কোনটা? অবশ্যই এটা, ঠিক আছে? কারণ এই যে দাম অবশ্যই কোথায় থাকবে? লম্ব অক্ষে থাকবে, তাই না? এটা তো মোটামুটি আমরা সকলেই জানি, ইকোনমিক্স এর বেসিক বিষয়। দাম অলওয়েজ কি লম্ব অক্ষে থাকে। আচ্ছা, তো দাম এখানে কত? 40। কারণ আমরা জানি কি যখন উৎপাদন রেখা যতক্ষণ না পর্যন্ত এআর রেখায় না স্পর্শ করতেছে ওই বরাবর যেই সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি ওই দ্রব্যের দাম। বোঝা গেছে? আচ্ছা, এটা তো মোটামুটি সকলেই জানি, আমরা অনেক আলোচনা করছিলাম এই বিস্তারিত। আর উৎপাদন হচ্ছে 100। এখন আমরা জানি কি মোট আয়ের সূত্র হচ্ছে দামকে আমরা যদি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু বের হয়ে যাবে মোট আয়টা, ঠিক আছে? তো মোট আয়ের সূত্র হচ্ছে দাম গুণ হচ্ছে কি উৎপাদনের পরিমাণ। এখন দাম হচ্ছে 40 আর উৎপাদনের পরিমাণ হচ্ছে 100। তো 40কে 100 দ্বারা গুণ দিলেই আমাদের হচ্ছে কি মোট আয় কত এটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবেন সকলেই। আচ্ছা, এরপর মোট ব্যয় আসি। মোট ব্যয় বের করার জন্য আমাদের কি করতে হবে এটা একটু দেখি। মোট ব্যয়ের জন্য আমাদের এসি রেখাটা লাগবে, ঠিক আছে? কারণ এসি রেখাটা কেন লাগবে? কারণ আমরা জানি কি মোট ব্যয়ের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে মোট ব্যয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে টিসি প্লাস হচ্ছে টিসি ইকুয়াল টু টিবিসি প্লাস হচ্ছে টিএফসি, অর্থাৎ স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটা যোগ করলে আমাদের মোট ব্যয় পাওয়া যায়। আবার আরেকভাবে আমরা মোট ব্যয় বের করতে পারি, সেটা হচ্ছে গড় ব্যয়কে যদি উৎপাদনের একক দ্বারা যদি গুণ করি তাহলেও কিন্তু আমাদের মোট ব্যয় কিন্তু আমরা চাইলে বের করতে পারবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ গড় ব্যয়কে আমরা উৎপাদনের একক দ্বারা হচ্ছে কি করব? গুণ করব। এখন গড় ব্যয় কোনটা? এই যে এসি বা অ্যাভারেজ কস্ট, এটাই হচ্ছে আমাদের গড় ব্যয়। এখন এসি রেখাটা কোনখান দিয়ে গেছে একটু ভালো করে খেয়াল করেন। এসি রেখাটা গেছে হচ্ছে এই যে এইখান থেকে, হ্যাঁ? এখন এই বরাবর সংখ্যাটা কত? এই বরাবর সংখ্যাটা হচ্ছে 35। এসি রেখাটা যেই স্থান দিয়ে যাবে বা যেই রেখা দিয়ে যাবে বা যেই বিন্দু দিয়ে যাবে ওই বিন্দু বরাবর লম্ব অক্ষে যে দামটা থাকবে সেটাই হবে কি এসি এর পরিমাণ। বোঝা গেছে? আচ্ছা, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দুইটা বিষয় আমরা পাইছি, অর্থাৎ এসিও আমরা হচ্ছে পাইছি, এরপর উৎপাদনের এককও আমরা পাইছি। তো এসি আর হচ্ছে আপনার উৎপাদনের একক, এটা দুইটা গুণ করে দিলে আমাদের মোট ব্যয় যেটা সেটা বের হয়ে যাবে। এই যে, আর গড় পরিবর্তনশীল ব্যয় আমরা পাইছিলাম 35, আর হচ্ছে উৎপাদনের একক আমাদের 100 দেওয়া রয়েছে। ওকে, সো দুইটা গুণ করে দিলাম, আমরা হচ্ছে গুণ করে দিয়ে যা আসবে সেটাই হচ্ছে কি আমাদের মোট ব্যয়। ওকে, আচ্ছা, সূত্রগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন, বিশেষ করে যারা নিউ ফার্স্ট ইয়ারে আছেন, যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই আপনাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করার আগে আমি বলবো আপনাদের ভালোভাবে আপনার বাজারের শর্তগুলো ভালো করে খেয়াল করে পড়বেন, ঠিক আছে? আর এছাড়া অনেক চিত্র কিন্তু আছে, হ্যাঁ, ডাইরেক্ট হচ্ছে আপনারা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাবেন না, তাহলে সমস্যা হবে। তো অনুশীলনী বা চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন, ঠিক আছে? আচ্ছা, তা না হলে মাঝে দিয়ে যদি টেস্ট পেপার সলভ করা শুরু করে দেন এখন থেকেই, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না আপনারা, হ্যাঁ? আচ্ছা, তো এখন আমরা মোট ব্যয় এবং হচ্ছে মোট আয় দুইটাই হচ্ছে কিন্তু পাইলাম। এখন জাস্ট আমাদের দুইটা থেকে মাইনাস করে দিলে বের হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় আমরা মাইনাস করব। অর্থাৎ ফার্মটিতে মুনাফা হচ্ছে কত? এই যে মোট আয় পাইছিলাম 4000 এবং মোট ব্যয় পেয়েছিলাম হচ্ছে কত? 3500। তো 4000 থেকে 3500 মাইনাস করলে আমাদের 500 টাকা অবশিষ্ট থাকে। তো এই 500 টাকাই হবে কি ফার্মটির মুনাফা। ওকে,
আচ্ছা, তো মোটামুটি ইজি ছিল ম্যাথটা। তো একটু সূত্রগুলো খেয়াল রাখলে আর চিত্রগুলো দেখে যদি আপনি বুঝতে পারেন কোনটা কোন বাজার, কিভাবে কোনটা ধরতে হবে, তো এগুলো সবগুলো আমি বিস্তারিত জানিয়েছি। ওকে, আর চিন্তার কোনো কারণ নেই। আমি আবারও হচ্ছে মুনাফার যে শর্তগুলো আছে, অর্থাৎ ফার্ম কখন কিভাবে মুনাফা অর্জন করে, সেগুলো আমি লাস্টে অবশ্যই দেখাবো। ঠিক আছে? আচ্ছা, কারণ ওগুলো অনেক সময় আপনাদের এমসিকিউতে আসে। ঠিক আছে? এই বাজার চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো যাদেরই ইকোনমিক্স আছে অবশ্যই গুরুত্ব সহকারে নিবেন এই চ্যাপ্টারটাকে। হ্যাঁ, আচ্ছা, তো ঘ নাম্বারে যাচ্ছি সবার লাস্টের প্রশ্নতে আজকে। তো বলা হচ্ছে যে উদ্দীপকে প্রদর্শিত চিত্রে এসি রেখার অবস্থান কিরূপ হলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ঠিক আছে? ওকে, ফাইন। এটা কিন্তু অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে? অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মুনাফার পরিমাণ কি থাকবে? অবশ্যই বেশি থাকবে। আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা সকলেই জানি, এটা নিয়ে অনেকবার আলোচনা করছি, তারপরে একটু বলে রাখি যে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মুনাফা সবসময় কি থাকবে? মুনাফা এবং ক্ষতি দুইটাই সমান সমান থাকবে। অর্থাৎ একদম লাভও হবে না, আবার কি ক্ষতিও হবে না। ঠিক আছে? ওকে, সো চিত্রটা কেমন হবে অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন। চিত্রটা সেম ওরকমই হবে, জাস্ট হচ্ছে আপনার পার্থক্যটা হবে এইখানে যে আমাদের অর্থাৎ এই যে এসি রেখাটা হচ্ছে কোথায় ছিল? মূল দামের নিচে ছিল। ঠিক আছে? বাট স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি রেখাটা অবশ্যই কি করবে? মূল দাম স্পর্শ করে আসবে। অর্থাৎ এখানে অবশ্যই থাকবে পি গ্রেটার দেন পি ইকুয়াল টু এসি থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার শর্ত। তো চাইলে এখানে আপনারা লিখে দিতে পারেন। ঠিক আছে? এটা পি ইকুয়াল টু এসি। ওকে, আচ্ছা, কারণ একটা বিষয় খেয়াল করে দেখেন, দাম রেখাটা হচ্ছে কি? দাম রেখাটা হচ্ছে আমরা জানি 40, আর ঠিক সেম এই রেখাটা দিয়েই হচ্ছে কি এসি রেখাও চলে গেছে। অর্থাৎ এসিও 40, আবার হচ্ছে কি দামও 40। ঠিক আছে? এখন দামও 40, এসিও যদি 40 হয়, আর উৎপাদনের একক তো যেটা আছে সেটাই, উৎপাদনের একক তো আর চেঞ্জ হয় না। তো এটার সাথে যদি গুণ দিই, তথা 40-এর সাথে 100 হবে মোট আয়ের, আবার মোট ব্যয়ও হবে 40-এর সাথে 100 গুণ করে। তো দুইটাই 4000 আসতেছে। এখন 4000 থেকে 4000 মাইনাস করলে কত হইতেছে? এই যে 4000 থেকে 4000 মাইনাস করলে, আর সূত্র যেগুলো আছে সেম, একই পদ্ধতি। ঠিক আছে? 4000 থেকে 4000 মাইনাস করলে থাকতেছে হচ্ছে কি 0, রাইট? আর 0 যদি আসে তার মানেই আপনি বুঝতে পারবেন কি ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করেছে। ঠিক আছে? স্বাভাবিক মুনাফা মানে হচ্ছে 0, আর অস্বাভাবিক মানে হচ্ছে কি মুনাফা বেশি হবে। ঠিক আছে? যখন দেখবেন মূল দামের নিচে আছে, অর্থাৎ এখান দিয়ে যদি থাকে তাহলে হচ্ছে কি আপনার মুনাফা হবে। আর যদি সবার উপরে থাকে, অর্থাৎ এইটার উপর দিয়েও যদি থাকে, তার মানে বুঝতে হবে কি এটা ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করেছে। ঠিক আছে? 3 ভাবে ভারসাম্য অর্জন করে স্বল্পকালে, এটা তো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, এরপরে কিছু শর্তগুলো আমি যেটা বলেছিলাম আপনাদেরকে একটু দেখে নেন, কারণ এগুলো অনেক সময় নৈবেদ্যিকে আসে। একটু খেয়াল করেন, বলা হইতেছে যে স্বল্পকালে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন যদি করে তাহলে শর্তটা হবে এইটা, অর্থাৎ পি ইকুয়াল টু এসি। কিভাবে পি ইকুয়াল টু এসি হয়? এই যে একটু আগে দেখাইলাম, এই যে কারণ মূল দাম রেখার সমান সমান ভাবে যখন যাবে তখন সেটা হবে কি পি ইকুয়াল টু এসি, অর্থাৎ স্বাভাবিক মুনাফা। বুঝা গেছে? অর্থাৎ পি ইকুয়াল টু এসি যদি হয় তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এরপর অস্বাভাবিক মুনাফা কখন অর্জন করবে? যখন পি গ্রেটার দেন এসি থাকবে। ঠিক আছে? পি গ্রেটার দেন এসি। এই যে দেখেন, আমরা ফার্স্টের চিত্রটা দেখলে বুঝতে পারতেছি। এখন দেখেন মূল দামের হচ্ছে কি মূল দামটা বড় না এখান থেকে, কারণ এই যে এইটাই তো হচ্ছে মূল দাম আমাদের, তাই না? অর্থাৎ পি হচ্ছে কোনটা? এই যে এটা, রাইট? এখন পি যদি এইটা হয়, এখন পি অবশ্যই কিসে আছে? এসি এর উপরে আছে। সরি, মানে হচ্ছে পিটা হচ্ছে কি এসি এর উপরে আছে, রাইট? অর্থাৎ তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পি গ্রেটার দেন এসি। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের। আচ্ছা, তো পি গ্রেটার দেন যদি এসি থাকে তাহলে আমরা বুঝবো কি এটা অস্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করেছে। আর ক্ষতি স্বীকার করে ভারসাম্য যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে কোনটা? ক্ষতি স্বীকার করে ভারসাম্য যদি হয় তাহলে এসি পি এর থেকে বড় থাকবে, আবার হচ্ছে কি পি অর্থাৎ মূল দামের থেকে বড় থাকবে কে? মূল দাম বড় থাকবে কিসের তুলনায়? এবিসি এর তুলনায়। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো হচ্ছে সবগুলো শর্তগুলো আমি ক্লাসে অবশ্যই বলে রাখছি এর আগে থেকেই। ঠিক আছে? আচ্ছা, যারা যারা হচ্ছে আপনারা ক্লাস মিস করেছেন গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? প্রাইভেট গ্রুপে, আমার ব্যাচের যে প্রাইভেট গ্রুপ সেখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, সবগুলো দেওয়া রয়েছে। তো আজকে যারা যারা নিউ ভর্তি হয়েছেন তাদের জন্য বিশেষ করে এটা বলা। ওকে,
আচ্ছা, ওকে ফাইন। আর এইচএসসি 26 ব্যাচ যারা রয়েছেন একদম সম্পূর্ণ ইকোনমিক্স ব্যাচ কিন্তু স্টার্ট হইতেছে। তো আপনারা যারা যারাই হচ্ছে ব্যাচে জয়েন করতে চান, সিট কিন্তু বেশি খালি নেই, আমি খুব বেশি স্টুডেন্ট কিন্তু রাখি না, ঠিক আছে, অনলাইন হোক বা অফলাইন হোক। আর অবশ্যই হচ্ছে কমেন্ট করারও হচ্ছে সুযোগ থাকতেছে, পাশাপাশি সবগুলো ক্লাস কিন্তু লাইভই নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আজকে ক্লাস। তো সবাইকে শুভকামনা রইলো, আপনাদের বিশেষ করে যারা ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা রয়েছেন। আচ্ছা, যদিও আপনাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, বাট হ্যাঁ, যারা এইচএসসি 25 যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলতেছি, আপনাদের পরীক্ষা কিন্তু সামনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো একটু বেশি ঘোরাঘুরি করার তেমন একটা সুযোগ কিন্তু নাই, অবশ্যই আপনারা পড়ায় একটু গুরুত্ব দেন, ঠিক আছে, সবাইকে বলতেছি। আর এইচএসসি 26 যারা রয়েছেন তাদেরকেও বলবো, আপনারা যারা এখনো বই কিনেন নাই তো দ্রুত বই কিনে ফেলেন। আর পাশাপাশি যাদের বিশেষ করে ইকোনমিক্স আছে, তো ইকোনমিক্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যদি ভালো করে গুরুত্ব না দেন তাহলে ফেল করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সেটা আপনার ফোর্থ সাবজেক্টই হোক, অথবা হচ্ছে আপনি যদি আর্টসের থাকেন তাহলে অনেক সময় গ্রুপ সাবজেক্টের মেন সাবজেক্ট হিসেবেও থাকে এটা। তো যেটাই থাকুক না কেন, ইকোনমিক্স যদি আপনি এ প্লাস রাখতে চান বা ভালো একটা রেজাল্ট যদি রাখতে চান, তাহলে অবশ্যই প্রপার গাইডলাইনে আপনি পড়ালেখা করবেন, এটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে।